দর্শক নাগরিকের নিয়মিত আয়োজন সংবাদ বিশ্লেষণে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আপনাদের সাথে আছি আমি সাখাওয়াত হোসেন, আর আলোচনায় আজকে যুক্ত হয়েছেন সহকর্মী সানিয়া আহমেদ। সানিয়া আহমেদ, আপনাকে স্বাগত। ধন্যবাদ স্বাগত ভাই আমাকে যুক্ত করার জন্য। প্রিয় দর্শক, আপনারা জানেন এই অনুষ্ঠানে সাধারণত কথা বলে থাকি সমসাময়িক ইস্যু নিয়ে, সেই সাথে জানার চেষ্টা করে থাকি এর পেছনের কারণগুলো কি। আজকে এমন একটি বিষয় নিয়ে আলোচনা করতে চাই যেগুলো নিয়ে সাধারণত আলোচনা হয় না, সরকারও এটি নিয়ে অনেক বেশি সোচ্চার বলা যায় বলে মনে হয় না। নানা সময়ে আমরা দেখেছি যে দেশের শেয়ার বাজার নিয়ে নানা ধরনের সংকট, কিন্তু বর্তমানেও সংকট আছে যে আসলে কি করবে। বিনিয়োগকারীরা ভাবছেন যে শেয়ার বাজারে বিনিয়োগ করবেন কি করবেন না, এই যুদ্ধ পরিস্থিতিতে আসলে কি হচ্ছে, নতুন সরকার আসলে কি করবে। আমরা দেখেছি দীর্ঘ সময় শেয়ার লুটপাট হয়েছে, এবং আমরা যদি চিন্তা করে থাকি যে আমরা দেখি যে গত সরকার শেয়ার বাজার নিয়ে নানা ধরনের পদক্ষেপ নিয়েছিল, কিন্তু তারপরেও কোনো ধরনের আমরা এটাতে ভালো কিছু দেখিনি। আসলে কি হচ্ছে শেয়ার বাজারে, এটা একটু জানার চেষ্টা করবো। সানিয়া আহমেদ, আমরা একটু প্রথমে জানতে চাই আসলে শেয়ার বাজারে কি হচ্ছে, বর্তমান পরিস্থিতিটা কি? ধন্যবাদ স্বাগত ভাই। শেয়ার বাজারে বাংলাদেশের প্রেক্ষাপট এবং অন্যান্য দেশের প্রেক্ষাপট মনে হয় যেন দুই প্রান্তে অবস্থান করছে। সারা বিশ্বের যেখানেই শেয়ার বাজারে দেখেন সেখানে ইনভেস্টমেন্ট মার্কেট এবং স্পেকুলেশন মার্কেট, অর্থাৎ যেটাকে খাস বাংলায় বলে জুয়ারিদের বাজার এবং বিনিয়োগ বাজার। শেয়ার বাজারে দুই ধরনের বাজারই রয়েছে, কেউ ইনভেস্টমেন্ট করে আবার কেউ ডেইলি ট্রেড করে, এইভাবে শেয়ার মার্কেটটা চলতে থাকে। ওয়ার্ল্ডের বিভিন্ন জায়গায় যেখানে ইনভেস্টমেন্টকে বেশি গুরুত্ব দেওয়া হয় শেয়ার মার্কেটে এবং স্পেকুলেশনটা খুব কম হয়, বাংলাদেশের শেয়ার বাজারটা হচ্ছে সম্পূর্ণ বিপরীত। এখানে ইনভেস্টমেন্ট হচ্ছে খুবই কম এবং স্পেকুলেশন, অর্থাৎ আজকে কিনে আজকেই বড়লোক হব, এই টেন্ডেন্সিটা আমাদের এই বাংলাদেশের বেশি। এখন আমাদের শেয়ার বাজারে আপনি খেয়াল করে দেখেন যে এই যে বিগত সরকার ইন্টারিম গভর্নমেন্টের, তারও আগের গভর্নমেন্ট 15 বছরে একটি আপনার যে মার্কেটটিকে অনেকটা লুটপাটের একটা স্বর্গরাজ্য বানিয়ে ফেলছে, এবং যে সরকারই আসুক এই শেয়ার বাজারকে মনে হয় যে না, এটা সম্পূর্ণ একটা জুয়ারিদের বাজার, এখানে জুয়া খেলা হয়। এনবিআর এর চেয়ারম্যানও ডিরেক্ট বলেন যে এটা জিরো সাম গেম, অর্থাৎ একজন কিনবে একজন বিক্রি করবে, এইভাবে একজন লস করবে একজন প্রফিট করবে। তারও এইভাবেই বর্তমান সরকার এবং বিগত সরকারগুলো শেয়ার বাজারকে এইভাবে তারা ট্রিট করে আসছে, যে কারণে এখনো শেয়ার বাজারের নাম শুনলেই দেশের মানুষগুলো মনে করে যে প্রথমেই একটি মানে আতঙ্কের মধ্যে পড়ে যায়, নেগেটিভ ধারণা হয় যে না, শেয়ার বাজারে গেলেই মানে লস, শেয়ার বাজারে গেলেই ধস, কদিন পর পরই একটার পর একটা ঝামেলা লেগে থাকে। একটি মানে বাংলাদেশের যেইখানেই, বিশেষ করে বাংলাদেশ ব্যাংক বলেন, একটি যদি পিনও যদি এখানে পড়ে থাকে, একটি শব্দ হয়, সেই শব্দটা সরাসরি ইফেক্ট হয়ে আসে আমাদের দেশীয় পুঁজিবাজারে। এই নিয়ে চলছে আমাদের এখন বর্তমান পুঁজিবাজার। আপনি জানেন যে সম্প্রতি যে শেয়ার বাজারে সরকার পরিবর্তনের পর এবং ইন্টারিম গভর্নমেন্ট যারা চলে গিয়েছেন তারা দায়িত্ব গ্রহণের পর তারা অনেক আশা দেখিয়েছেন, এবং বর্তমান সরকারও শেয়ার বাজার নিয়ে, মাননীয় অর্থমন্ত্রী শেয়ার বাজার নিয়ে অনেক আশাবাদ দেখাচ্ছেন। এখন দেখতে চাই যে সামনে কোথায় যায়। কিন্তু এশিয়ার যদি আমরা দিকে তাকাই, এশিয়ার শেয়ার বাজারের দিকে যদি তাকাই, তাহলে পরে ভারত এবং পাকিস্তানের শেয়ার বাজারে কিন্তু সেই জায়গায় কিন্তু এই যে চোর ডাকাতের যে শেয়ার বাজার আপনি বললেন, সেই প্রেক্ষাপটটা বাংলাদেশে না। কিন্তু সেই ওনাদের যে এই যে বা অন্য এশিয়া সহ বিশ্বের বিভিন্ন শেয়ার বাজারগুলো কিভাবে চলে, একটু যদি দর্শকদের উদ্দেশ্যে বলতে। এই যে দেখেন, চমৎকার একটি কথা বলছেন। একটি শুধু উদাহরণ দেয়, 2004 সালে ভারতের শেয়ার বাজারে মিউচুয়াল ফান্ডগুলোর আকার ছিল মাত্র 50,000 কোটি। বর্তমানে ভারতের শেয়ার বাজারে মিউচুয়াল ফান্ডের আকার হচ্ছে 75 লাখ কোটি টাকা। অর্থাৎ এই বাজারে কেউ যদি ম্যানিপুলেশন করতে চায়, বাজার যা হোক ধস নামাতে পারবে না, কারণ হচ্ছে মিউচুয়াল ফান্ড হচ্ছে পুঁজিবাজারের একটি প্রাণ। যখনই এই মার্কেটটি পড়ে যেতে নেয়, অর্থাৎ এক শ্রেণীর যদি কোনো ইনভেস্টর কোনো একটি কোম্পানির শেয়ারকে যদি অতিরিক্ত সেল প্রেশার দিতে চায়, তখন যে ইনস্টিটিউশনাল যে ফান্ড এগুলো যে ব্যাকআপ দেয়, ব্যাকআপ দিলে কি হয়, তখন যে প্রাইসের যে একটা লেভেল, এই লেভেলটা অতভাবে পড়েও না, আপনার একটা ব্যালেন্স থাকে, বিনিয়োগকারীদেরও ক্ষতির সম্ভাবনা খুব কম থাকে। এবং পাকিস্তানের শেয়ার বাজারগুলো দেখেন এবং তারা যেভাবে মার্কেটটিকে নিয়ে চিন্তা ভাবনা করে, গত 2 বছরের আগেই
আপনার পাকিস্তানের ইন্ডেক্স ছিল মেবি আপনার 70,000 পয়েন্ট, এই 2 বছরে এখন আজকে 1,70,000 পয়েন্ট ইন্ডেক্স পাকিস্তানের শেয়ার বাজারে। তারা কোথায় চলে গিয়েছে? আর আমরা দিনের পর দিন শুধু আমাদের অধপতন ছাড়া আর কিছুই হচ্ছে না। আমরা শুধু মার্কেটে শুধু আমরা ইস্যু নির্ভর কাজ করি। এখন দেখেন এই যে বর্তমান মার্কেটটি এখন চলতেছে কি চেয়ারম্যান চেঞ্জ। এখন বিসেক চেয়ারম্যান আগে যিনি ছিলেন মানে বিএসসিসি চেয়ারম্যানের বিষয়টি জি, আপনি জি। বলছেন। এই বিষয়টি আমরা জানতে চাই যে আমরা যখনই দেখি যে শেয়ার বাজারে উত্থান পতন ঘটে, এই যে বিএসসিসি চেয়ারম্যানের সাথে কে হবে এটার সাথে এক ধরনের সম্পর্ক, এটা কেন? এই যে আমাদের এই যে বর্তমান গভর্নমেন্ট যখন আওয়ামী সরকার পতনের পর যখন ইউনূস সরকার বলবো তারা দায়িত্ব গ্রহণ করলেন, তখন আওয়ামী সরকারের যিনি বিএসএক চেয়ারম্যান ছিলেন শিবলি রুবাইতুল ইসলাম, তাকে তারা পদত্যাগ করাতে বাধ্য করলেন এবং উনি আউট হলেন। তার স্থলাভিষিক্ত একজন হলেন। প্রথমে ওই সময় কিন্তু একটা জটিলতা ছিল। প্রথমে মাসরুর রিয়াজকে তারা অ্যাপয়েন্ট করেছিলেন, পরে মাসরুর রিয়াজকে তারা কমিশন অ্যাকসেপ্ট করবে না বলে কমিশনের কর্মকর্তারা তারা আবার চিঠি দিলেন। মাসরুর রিয়াজ তার ইগোতে লেগে গেল, তিনি আর এটা হলেন না। দেন পরবর্তীতে খন্দকার রাশেদ মাকসুদ কে তারা ইন্টারিম সরকার অ্যাপয়েন্ট করলেন, তার নেতৃত্বে এখনো পর্যন্ত চলছে। এখন এই সরকার পতনের পর অর্থমন্ত্রী বাংলাদেশ ব্যাংক গভর্নর চেঞ্জ হওয়ার পরে উনিও ইঙ্গিত দিচ্ছেন যে না, যেখানে হবে শেয়ার বাজারটা অনেক দূর যাবে, বিসেকের অবকাঠামোগত তারা চেঞ্জ করবে, অনেক দূর নিয়ে যাবে, সব জায়গায় পরিবর্তন আমরা হবে। এই গল্পটা একটু শুনবো। বিএসসিসি চেয়ারম্যান যদি পরিবর্তন হয় তাহলে কি শেয়ার বাজারে নতুন কোনো আস্থা তৈরি হবে, বিশেষ করে যারা ক্ষুদ্র গ্রাহক আছেন তাদের? বিসেক চেয়ারম্যান কিন্তু মানে এই যে এখন যিনি আছেন তিনি কিন্তু শুরু থেকে ছিলেন না। এই পর্যন্ত 1993 সাল আইন যখন প্রতিষ্ঠিত হয়, এই পর্যন্ত অনেকেই চেয়ারম্যানের দায়িত্ব পালন করেছেন। খায়রুল হোসেন পুঁজিবাজার 9-10 অর্থ বছর থেকে উনি দায়িত্ব পালন করছেন, শিবলি রুবাইতুল ইসলাম দায়িত্ব পালন করছেন, এখন রাশেদ মাকসুদ দায়িত্ব পালন করছেন। কোনো চেয়ারম্যানের আমলেই শেয়ার বাজার একদম চাঙ্গায় উঠে যায়নি। কিছুদিন ভালো ছিল, এরপরে আবার যে অবস্থা সেই অবস্থা। একজন চেয়ারম্যানের উপর কখনো শেয়ার বাজার দীর্ঘস্থায়ী কখনো ভালো বা মন্দ থাকতে পারে না। কারণ হচ্ছে বর্তমান যিনি চেয়ারম্যান, এই চেয়ারম্যানের প্রতি একটি মানে ইনভেস্টরদের বা উনি এত বেশি আপনার করাপশনের এগেনস্টে জরিমানা করছে এবং আপনার যে ইনভেস্টররা যারা ম্যানিপুলেশনের সঙ্গে জড়িত ছিল তাদেরকে এমনভাবে সরাসরি ব্যবস্থা গ্রহণ করছে এবং রাতারাতি অনেকেই সিদ্ধান্ত যেগুলো মার্কেট ফ্রেন্ডলি অবশ্য ছিল না, যেগুলো একদম সাথে সাথে ইম্প্যাক্ট পড়ছে এবং বড় বিনিয়োগকারীরা বিশেষ করে যাদেরকে আমরা মার্কেট প্লেয়ার বলি, তারা ওনার প্রতি যে ওনার বিরুদ্ধে যে জনরোষটা তারা তৈরি করছেন এবং এই তৈরি করার ফলে মার্কেটে যে তারা যে একটা নেগেটিভ প্রেশার ক্রিয়েট করছেন, কৃত্রিম বলবো এটাকে, আর্টিফিশিয়াল, সেই প্রেসারে যে ক্ষুদ্র বিনিয়োগকারীরা তারা সেই প্রেসারে অতলে হারিয়ে যাচ্ছে, তাদের পুঁজি অর্ধেক থেকে অর্ধেক হয়ে যাচ্ছে। এখন ক্ষুদ্র বিনিয়োগকারীদের দিন শেষে চেয়ারম্যান কে হলো ইটস নট ইম্পর্টেন্ট, দিন শেষে আমার পুঁজিটা কি হলো, আমার পোর্টফোলিওর ব্যালেন্সটা কি রইলো। কিন্তু আপনি যদি বলেন যে এটা কি সরকারের পদক্ষেপ অনেক সময় শেয়ার বাজারকে চাঙা করে এবং সরকারের পদক্ষেপের কারণে শেয়ার বাজার আর আমরা জানি যে পড়তির দিকে যায়, সেই এই জায়গায় কি সরকারের একটা বড় ধরনের ভূমিকা আছে না? না, সরকার তারা নিজেরা প্ল্যানিং করছে যে তারা নিজেদের, অর্থমন্ত্রী সরাসরি বলছেন যে তাদের একটি পরিকল্পনা রয়েছে যে তারা এই মার্কেটকে অনেক দূর নিয়ে যাবেন। এখন সেই পরিকল্পনার আলোকে তারা এমনও বলছেন যে প্রতিটি সরকারই চায় তাদের নিজস্ব লোক এখানে ইনভলভ করার জন্য। তো সেই ধারাবাহিকতায় বর্তমান যিনি চেয়ারম্যান আছেন তার পরিবর্তে হয়তো আমরা অনেকের নাম শুনছি। রিসেন্টলি ট্রেন্ড হচ্ছে আপনার ইউনিলিভার কনজিউমারের যিনি চেয়ারম্যান মাসুদ খান, ওনাকে অ্যাপয়েন্ট করা হচ্ছে, এমনটি খবরও আমরা শুনতে পাচ্ছি। তো এটা সরকারের একটা পলিসিগত তাদের সিদ্ধান্ত হতে পারে যে তারা এই মার্কেটকে তাদের নিজস্ব লোক বসিয়ে এই মার্কেটকে তারা কোথায় নিয়ে যেতে চান। এখন এইটা হচ্ছে আমাদের দেখার বিষয়। এখন মার্কেটকে তারা আদৌ চেয়ারম্যান চেঞ্জ করলে যে বাজার ভালো হবে, বাজারটা আসলে ভালো হয় কিভাবে? আপনি দেখেন একটা ম্যানিপুলেশনের মার্কেটকে, আপনি স্পেকুলেশনের মার্কেট যতদিন পর্যন্ত এই স্পেকুলেশন মার্কেট থেকে ইনভেস্টমেন্ট মার্কেটে রূপান্তর না হবে
ততদিন পর্যন্ত এই মার্কেট কোনোদিনও ভালো হবে না। কারণ হচ্ছে আপনার আছে, সাপোজ ধরেন আপনার সিন্ডিকেটে, আপনি যেই কথাটা বললেন সেটার সাথে আমরা আরেকটা প্রশ্ন যোগ করে দিই, সেটা হলো যে এই যে আমরা জানি যে তালিকাভুক্তির একটা ইস্যু থাকে, যে এর আগে দেখেছি অনেকগুলো তালিকাভুক্ত কোম্পানি আসছে, কিন্তু এই সরকার আসার পরে এখন নতুন কোনো কোম্পানি আমরা আসতে দেখিনি। আপনি যেটা বলছিলেন যে মার্কেট কিভাবে বড় হবে, কোম্পানি যদি না আসে তাহলে তো মার্কেট বড় হওয়ার সুযোগ নাই, সরকারি কোম্পানিগুলো দেখছি না। এটার জন্য কি সরকার কি পদক্ষেপ নিতে পারে? আপনার এই যে সরকারি কোম্পানি লিস্টেডের বিষয় তো শুধু এই যে গেল সরকারি করে নাই, আওয়ামী সরকারও বহু বছর ধরে চেষ্টা করছে। আমরা যুগের পর যুগ শুনে আসছি যে ভালো সরকারি কোম্পানির তালিকাভুক্তি হবে, কিন্তু আমরা এটার বাস্তবিক দেখি নেই। সর্বশেষ যে অন্তর্বর্তী সরকার, তারা 5টি পদক্ষেপ নিয়েছিলেন। এই 5টি পদক্ষেপের মধ্যে প্রথমেই ছিল যে ভালো যারা বহুজাতিক কোম্পানি, যাদের সরকারি স্টেক আছে, তাদেরকে লিস্টেড করাবে। লাভজনক যে বড় কোম্পানিগুলো রয়েছে শেয়ার বাজার সরকারি, এগুলোকে তারা লিস্টেড করাতে হবে। তারা করবে, নানান মিটিং করেছে, কমিশন নানান জনের স্টেক হোল্ডারদের নিয়ে মিটিং করেছে, কিছুদিন আগেও তারা মিটিং করেছে, কিন্তু আমরা বাস্তবে কিন্তু রেজাল্ট দেখছি না। কেন দেখছি না? কারণ হচ্ছে সরকারি কোম্পানি, এখানে আমলাতান্ত্রিক অনেকটা জটিলতা আছে। এখন একটা ভালো কোম্পানি ধরেন, আপনি অনেক বড় একটি কোম্পানি, ইউনিলিভার একটা কোম্পানি, এখন ইউনিলিভারের যে ভ্যালু আছে, এখন ইউনিলিভার মনে করছে যে আমার তো টাকার অভাব নাই, আমি কেন শেয়ার বাজারে যাব? আর শেয়ার বাজারে গেলে তো অনেক কমপ্লায়েন্সের অনেক জটিলতা থাকে, অর্থাৎ আইন কানুনের অনেক কঠোর নিয়ম বাধ্যবাধকতার মধ্যে তাদেরকে চলতে হয়। দিনের পর দিন তাদেরকে আপডেট থাকতে হয়, কমপ্লায়েন্স রিপোর্ট জমা দিতে হয়, না হলে কোয়ারি খায়, শোকজ হয়, তাদেরকে জরিমানার আওতায় পড়তে হয়। এই কারণে তারা মার্কেট থেকে দূরে থাকে, কারণ তারা মনে করে যে শেয়ার বাজারে যাওয়া মানে একটা বাড়তি ঝামেলা। আমরা এই ব্যবসা করতেছি, বাংলাদেশে ভালো আছে, সরকারকে ট্যাক্স দিচ্ছি, শেয়ার বাজারে আমাদের যাওয়ার কোনো দরকার পড়তেছে না। তারা এটা মনে করে অনেকে আপনার শেয়ার বাজারে আসে না। আবার অনেকে মনে করতেছে যে এই যে আমলাতান্ত্রিক জটিলতা এখানে কেন আসবে, আসলে আবার ভাগ বাটোয়ারা বেড়ে যাবে, এটা একটা পাবলিক লিমিটেড কোম্পানি হয়ে যাবে, দায়িত্ববোধের জায়গা থেকে অনেকটা দায়িত্ববোধ বেড়ে যাবে। সেই দিক চিন্তা করে এই কোম্পানিগুলো যারা দায়িত্বে আছেন, যারা বারবারই এত বৈঠক করতেছেন, বৈঠকে কোনো আমরা বাস্তবিক কিন্তু কোনো ফলাফল দেখি। কিন্তু আমরা আশা করি যে নতুন সরকার, এই বর্তমান সরকারের প্রতি মানুষের এক ধরনের শেয়ার বাজারও কিন্তু এই সরকার যখন আসলো, দেখবেন যে শেয়ার বাজারটা একদম চাঙ্গা হতে শুরু করছে। আমরা চাই যে সাধারণ যারা শেয়ার হোল্ডার আছেন তাদের যে আস্থা, আমরা মনে করি যে এই সরকারের যে অর্থমন্ত্রীর কথা বলছিলেন সেই আস্থা ফিরে আসবে। আপনি জানেন যে গত 15 বছর এই আমরা যে সরকার নানা সময় নানা রিপোর্টে দেখেছি যে 1 লাখ কোটি টাকা পাচার হয়ে গেছেন শেয়ার বাজারের মাধ্যমে। এই টাকা ফেরত আনার ব্যাপারে কি কোনো উদ্যোগ দেখছেন কিনা বর্তমান সরকারের? অনেক ধন্যবাদ, চমৎকার একটি প্রশ্ন করেছেন। আসলে 1 লাখ কোটি টাকা মানে শেয়ার বাজার থেকে বের হয়ে যাওয়ার কয়েকটা প্রসেস আছে। কোনো একটা একক ব্যক্তির মাধ্যমে তো আর এগুলো হয়নি, এটা ম্যানিপুলেশন হয়েছে। বস্তা পচা আইপিও, একটি কোম্পানির অস্তিত্ব নেই, সেই কোম্পানিকে তালিকাভুক্তি করিয়ে মার্কেট থেকে টাকা নেওয়া হয় কয়েক ধাপে। তালিকাভুক্তির আগে প্লেসমেন্টের মাধ্যমে নেয়, তারপর তালিকাভুক্তির মাধ্যমে ওই টাকাটা আইপিওর মাধ্যমে তারা গ্রহণ করে, অথচ কোম্পানির কোনো অস্তিত্ব নেই। শেয়ার বিক্রি করে শেয়ারের দাম প্রাইস আপনার বাড়িয়ে তারপর আবার মার্কেটে ছেড়ে দিয়ে তারা লুটে পুটে ব্যাগ এন্ড ব্যাগেজ সহ তারা আবার অন্য জায়গায় চলে যায়, না হলে এখান থেকে তারা বের হয়। এইভাবে কিন্তু পর্যায়ক্রমে মার্কেট থেকে আমরা যেটা আপনি বলছিলেন যে প্রায় 15 বছরে 1 লাখ কোটি টাকা এইভাবেই আর কি চলে গিয়েছে। এখন মার্কেটে তাহলে ভাইব্রেন্ট করতে হলে বা এই যে ট্রেড বাড়াতে হলে বা লেনদেন বা মার্কেটকে বড় করতে হলে কি করতে হবে? এখন এই মার্কেটকে কিন্তু এই সরকার যেহেতু পজিটিভ তারা সাইন দেখাচ্ছে, তারা এখন এখানে যদি বড় কিছু কোম্পানি এখানে লিস্টেড করায় তাহলে কি হবে? নতুন যারা ইনভেস্টর, যারা পাবলিক, তারা এখানে আস্থা ফিরে আসবে। তখন আস্থা ফিরে আসলে কি হবে? আপনি আজকে সকালেও মানে মার্কেটটা বর্তমানে কোন সিচুয়েশনে গিয়েছে আপনি স্বাগত বাবু, আজকে সকালে একজন মার্চেন্ট ব্যাংকের সিইও আমাকে বলতেছেন যে ভাই, বাজারের এই অবস্থা যে আমাদের এখানে কেউ চাকরি করতে আসে না। কেন? কারণ তাদের ফিউচার নাই, তারা ফিউচার নিয়ে তারা কনফিউজ যে এই শেয়ার বাজারে আমরা কিভাবে টিকবো, কারণ আইপিও নাই, আইপিও ছাড়া মার্চেন্ট ব্যাংকও চলতে পারতেছে না। এখন মার্চেন্ট ব্যাংকে যদি কোনো এমপ্লয়ি আসে তারও তো ভবিষ্যৎ দেখতে হবে, তারা
নিজেরা পর্যন্ত এই মার্কেটের প্রতি আস্থা পাচ্ছে না। যতদিন পর্যন্ত এই যে শুধু আইন কানুন করলে হবে না, শুধু আইনের উপরে শুধু এই মার্কেট শুধু চলেই যাচ্ছে, আর এই মার্কেট তলানি থেকে তলানির মধ্যেই চলে যাচ্ছে, মার্কেট ভাইব্রেন্ট হচ্ছে না। আপনাকে তো মার্কেট ফ্রেন্ডলি ডিসিশন নিতে হবে, যেই আসুক, নতুন চেয়ারম্যান আসুক বা বর্তমান এক্সিস্টিং চেয়ারম্যান যিনি আছেন তিনি দেখুক, মার্কেট ফ্রেন্ডলি যদি ইনভেস্টর ফ্রেন্ডলি যদি ডিসিশনগুলো না আসে, তখন কিন্তু এই মার্কেটটা আর ভাইব্রেন্ট হয় না। এবং সরকারের কিন্তু এখানে সরকার একটু সুনজর দিলে, সবসময় মার্কেটের প্রতি যদি তারা একটু সুদৃষ্টি রাখে, আমার মনে হয় যে এই মার্কেটের গতি ফিরে আসবে। আর ততদিন পর্যন্ত যতদিন আপনি তো জলে বাস করে কুমিরের সঙ্গে লড়াই করে পারবেন না। আপনার এক যে সেন্ট্রাল কাউন্টার পার্টি সিসিবিএল বলি আমরা, যেটা ডিএসসি টাওয়ারের মধ্যে অবস্থিত একটি প্রতিষ্ঠান, এই মানে এই একটা কোম্পানি তারা ফরমেশন করেছিল, এই সিসিবিএল মার্কেটে কাজ করবে, যখন মার্কেট ধস নামবে তখন এই সিসিবিএল মার্কেট থেকে শেয়ার কিনে সাপোর্ট দেবে, অর্থাৎ মার্কেটটিকে স্টেবল রাখবে। আজকে 7 বছর হয়ে গেছে, এই সিসিবিএল এখনো তারা প্রতিষ্ঠাই করতে পারেনি, তারা 7 বছর হয়েছে, কিন্তু বর্তমান সরকার আসছে মাত্র 60 দিন হয়নি এখনো। এই সরকার নিশ্চয়ই, কারণ আমরা এর আগেও খেয়াল করে দেখবেন যে এই বিএনপি সরকার যখন ক্ষমতা আসে তখন দেখা যায় যে শেয়ার মার্কেটে এক ধরনের বিনিয়োগকারীদের আস্থা তৈরি হয়। আমি একেবারে ছোট করে যা শেষ মুহূর্তে জানতে চাই যে এই মুহূর্তে এই যে যারা ক্ষুদ্র বিনিয়োগকারী আছে তাদের করণীয় কি? এখন ক্ষুদ্র বিনিয়োগকারীদের করণীয় হচ্ছে বাজারের প্রতি আস্থাটাকে ধরে রাখা। কারণ হচ্ছে সরকার এখানে সাপোর্ট দিচ্ছে এবং সরকারের পজিটিভ ইন্টেনশনে মার্কেটের মধ্যে যেহেতু আছে, আর ক্ষুদ্র বিনিয়োগকারী এই যে 5টি ব্যাংক যে একভূত করলো, সাধারণ বিনিয়োগকারীদের শেয়ারটা শূন্য করে দিল, যে বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর আহসান এস মনসুর একটি এক্সিম ব্যাংক জীবনে একীভূত হওয়ার কথাই না, সে এক্সিম ব্যাংকে সে ব্যক্তিগত রেশারে সে কারণে বিনিয়োগকারীদের ধ্বংস করে দিছে। তো বিনিয়োগকারী যেন ধ্বংস না হয়, এটা কিন্তু সব সময় খেয়াল রাখতে হবে। যে 5 ব্যাংকে শেয়ার নিয়ে বিনিয়োগকারী এখন হাই হাই করছে। তার মানে আপনি যেটা বলছিলেন সেটা হলো যে বেসিক্যালি বিনিয়োগকারীদের আস্থা রেখে বাজার অবজারভেশন করে বিনিয়োগ করতে হবে, সেটাই তো মূল ইস্যু। আমরা এখন শেষ করতে হচ্ছে, আমরা নিশ্চয়ই শেয়ার বাজার নিয়ে সামনে আরো কথা বলবো, কারণ এইটা একটা বড় বাজার, সেটা বাংলাদেশের অর্থনীতির মেরুদণ্ড। নিশ্চয়ই প্রিয় দর্শক, কথা বলছিলাম শেয়ার বাজার নিয়ে, যে আমরা চাই যে আগামী পর্বে আরো কথা হবে শেয়ার বাজার নিয়ে, এবং শেয়ার বাজার সংকট এবং সমাধানের পথ নিশ্চয়ই খুঁজবো। সেই পর্যন্তই ভালো থাকবেন, ভালো রাখবেন।